হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রাইমারি টেট 2023 10ই ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। আর এবারে কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে বাংলা 27+ পাওয়ার। সেই 27+ পাওয়ার লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে চলেছি। ওকে, দেখো, বাংলা প্যাডাগজি থেকে কিন্তু প্রশ্ন রয়েছে আজকের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্যাডাগজিক্যাল প্রশ্ন, যেমন নতুন সিলেবাস অনুযায়ী যে 15টি প্যাডাগজি থেকে প্রশ্ন আছে, সেই রকম ধাঁচের কিন্তু প্রশ্ন রাখা হয়েছে বন্ধুরা। আর সেই প্রশ্নগুলো রয়েছে বন্ধুরা, দেখো, সিটেট 2014 যে বিগত বছর যে প্রশ্নগুলো হয়েছিল, সিটেট 2014 সেপ্টেম্বরে যে কোশ্চেন হয়েছিল, সেই কোশ্চেনগুলো কিন্তু নিয়ে আমরা আজকের আলোচনা করব। তাই আজকের কিন্তু প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা অবশ্যই করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর বন্ধুরা, যারা ভাবছো তোমরা এই ভিডিওর সমস্ত পিডিএফগুলো পেতে চাও, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে, তো বন্ধুরা, ওখান থেকে যদি যুক্ত না হতে পারো, তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো। ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। আর প্রত্যেককে বলবো, তোমরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সিটেট 2014 সেপ্টেম্বরের কোশ্চেনগুলো রয়েছে, আলোচনা করব, পুরো ডিটেলসে ডিসকাস করে তোমাদেরকে জানাবো। আর তোমরা অবশ্যই করে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, আর প্রত্যেকে লাইক করে দেবো। ওকে, চলো বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি। ওকে, কি কি প্রশ্ন আছে দেখিনি, চলো। তাহলে কি বলেছে, শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় লেখচিত্র চিত্রলেখ, গ্রাফিক্স, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং ধ্বনির একীকরণ কোন বিষয় সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দেখো কি বলেছে, শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় চিত্রলেখ বা গ্রাফিক্স, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং ধ্বনির একীকরণ কোন বিষয় সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দেখো অপশানগুলো কি বলেছে, দেখো, বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া, নীতি শিক্ষামূলক বর্ণনা, পাঠ্য বিষয়গত বিশ্লেষণ, অনুসন্ধানমূলক শিক্ষা। দেখো বন্ধুরা, চিত্রলেখ, গ্রাফিক্স, চলচ্চিত্র, অ্যানিমেশন, এগুলি কিন্তু বন্ধুরা মাল্টিমিডিয়া বা বহুধা মাধ্যমের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো, বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে গেল? দেখো, পাঠ্য বিষয় চিত্রলেখ, চলচ্চিত্র, ধ্বনির একীকরণ কিন্তু বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়ার মধ্যে দিয়ে কিন্তু হয়ে থাকে। ওকে, তো চলো পরের প্রশ্ন দেখে নেব। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিখন প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য? দেখো, দ্বিতীয় ভাষা শিখনের ক্ষেত্রে বলেছে চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিখন প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য, অর্থাৎ কোন নীতিটি সবসময় গ্রহণযোগ্য হিসেবে মনে রাখতে হবে। সেটা দেখো, বিষয়টিতে প্রত্যাশিত সংখ্যা, অর্থাৎ বিষয়টিতে উত্তরের প্রত্যাশিত সংখ্যা কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র উত্তরের প্রত্যাশিত সংখ্যা থাকলে কি সঠিকভাবে শিখন হবে? এক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। ওকে, তারপরে দেখো প্রাসঙ্গিকতা, তারপরে যে সুসজ্জিত ভাষার ব্যবহার, অনিশ্চিত ভাষার ব্যবহারটা কিন্তু এখানে কোনো রকম ভাবে প্রযুক্ত হবে না। ওকে, দেখো, অনিশ্চিত ভাষার ব্যবহার, কোন ভাষা আমরা ব্যবহার করবো তার কোনো নিশ্চয়তা নাই, এটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য নয়। সুসজ্জিত ভাষার ব্যবহার আর প্রাসঙ্গিকতা, দেখো, বা রিলেভেন্স, সবসময় দ্বিতীয় ভাষা শিখনের ক্ষেত্রে কিন্তু সবসময় ভাষার যে প্রাসঙ্গিকতা, বিষয়টার যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার উপরে কিন্তু জোর দিতে হবে। ওকে, প্রাসঙ্গিকতা কতটা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল? দেখো, যে নীতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সেটা হচ্ছে কি প্রাসঙ্গিকতা। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। 3 নম্বর কি বলেছে, দেখো, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো। ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি? দেখো, শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, বি বলেছে শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, সি বলেছে শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, ডি বলেছে উচ্চারণ নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। দেখো, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থীর যে বাচন দক্ষতা, সেই বাচন দক্ষতার উন্নয়ন করা, অর্থাৎ এখানে উত্তরটি হয়ে যাবে, দেখো, শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন করা। দেখো, শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো। ব্যাকরণ শিক্ষার
ওই যে উদ্দেশ্য কিন্তু স্মৃতিশক্তি বাড়ানো নয়, ঠিক আছে। বলেছে সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, এটাও নয়। উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন, দেখো এটা উচ্চারণ ও নির্ভুল ব্যবহারে কিছুটা হলেও হতে পারে, কিন্তু ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি শিক্ষার্থীর যে বাচন ভঙ্গি বা বাচন দক্ষতা, কথা বলার যে ধরন বা কথা বলার যে নিয়ম, সেই সকল বিষয়গুলো কিন্তু উন্নত করার মুখ্য উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন করা হচ্ছে কি ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য। ওকে, নেক্সট চলো পরেরটা দেখো। 4 নম্বরে কি বলেছে, সাম্প্রতিককালে ব্যাকরণে কিসের ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে। তাহলে সাম্প্রতিককালে ব্যাকরণে কিসের ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে। দেখো, বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি ও কাল অনুযায়ী রূপ। দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। দেখো, বিশুদ্ধ ব্যাকরণ শেখানো, ব্যাকরণ শিক্ষা শুধু কি বিশুদ্ধ ব্যাকরণ শেখালে কি হয়ে যাবে না, সবসময় মনে রাখতে হবে যে ব্যাকরণ শেখাতে হবে কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে, বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ব্যাকরণ শেখাতে হবে। ওকে, তার গঠন রীতি ঠিক রাখতে হবে এবং সে কোন কাল, সেই কাল অনুযায়ী শেখাতে হবে। তাহলে এখানে কিন্তু এটা সঠিক নয়। ওকে, তারপর হচ্ছে দেখো ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, রুলস বা নিয়ম, সবসময় রুলস বা নিয়ম হলে সেটা কিন্তু আমরা গ্রহণযোগ্য করব না, বা সেটা সবসময়কে এলিমিনেশন করে দেবো। ওকে, তারপরে দেখো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি এবং কাল অনুযায়ী রূপ। একদম, দেখো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু যে বাক্যের গঠন রীতি এবং কাল অনুযায়ী যে রূপ, বলছিলাম বন্ধুরা, যেটা ব্যাকরণ সবসময় কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে তার যে গঠন রীতি, কিভাবে গঠিত হবে, বাক্যটা কিভাবে গঠন হবে, সেই গঠন রীতিটা এবং সেটা ঠিকঠাক কাল, কোন কাল, সেই কালের যে রূপ, সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাকরণে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু সবসময় সাম্প্রতিককালে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গঠন রীতি ও কাল অনুযায়ী কিন্তু এখানে আমাদের তার রূপ প্রদান করতে হবে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। 5 নম্বরে কি বলেছে দেখো, পাঠ বিশ্লেষণের সময় একজন শিক্ষার্থী কোনটি করে। যখন পাঠ বিশ্লেষণ করা হয়, সেই বিশ্লেষণে শিক্ষার্থী কি করবে দেখো, তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য পড়ে বুঝতে চেষ্টা করবে। তারপরে বলেছি বি দেখো, মূল বিষয় ধারণা বা সারমর্ম বোঝার জন্য পাঠ্য বিষয়টি বারবার দেখতে থাকে। অসংলগ্ন বর্ণনা থেকে কোনো বিষয়ের তথ্য মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করে। ডি বলেছে দেখো, পড়ার পর, এটা পর হবে, হ্যাঁ ওকে, এটা বন্ধুরা এটা পর হবে। ওকে, পড়ার পর প্রাসঙ্গিক বিষয়গুলি গুছিয়ে লেখা, পড়ার পর প্রাসঙ্গিক বিষয়গুলি গুছিয়ে লেখার চেষ্টা করা। দেখো, পড়ার পর যে গুছিয়ে লিখতে হবে এরকম কোনো কিন্তু বিষয় নয়। ওকে, শিক্ষার্থী এটা করার কোনো যুক্তি এখানে নেই। পড়ার পর যে বিষয়গুলি গুছিয়ে লিখতে হবে এরকম কোনো কথা কিন্তু পাঠ বিশ্লেষণের সময় কিন্তু এটা ঠিক নয়। ওকে, দেখো, অসংলগ্ন বর্ণনা থেকে কোনো বিশেষ তথ্য মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করা। দেখো, অসংলগ্ন বর্ণনা যেগুলো রয়েছে সেই বর্ণনাগুলি মনোযোগ সহকারে বিশেষ তথ্য, তার মধ্যে যে বিশেষ তথ্যগুলি রয়েছে সেগুলো মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করা। খুঁজে কি হবে এখানে, তাহলে শুধু খুঁজলে হবে না, সেই বিষয়গুলোকে কিন্তু তুলে নিতে হবে, নিয়ে তাকে একত্রিত করে সেগুলো তার সুবিন্যস্ত একটা আকার দিয়ে তাকে সেগুলো বুঝে, মানে পড়ে বুঝে নিতে হবে বিষয় কি আছে। তাহলে এটা কিন্তু এখানে সঠিক নয়। ওকে, তারপর দেখো, মূল বিষয় ধারণা বা সারমর্ম বোঝার জন্য বিষয়টি বারবার দেখতে হবে। দেখো, এখানে কিন্তু বারবার দেখলে কি হবে, বিষয়টি কি বোঝা যাবে, বারবার কিন্তু দেখলে হবে না, এখানে তাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। তাহলে এটাও কিন্তু এখানে সঠিক নয়। দেখো, তারপরে বলেছে এরটা তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার পর, একদম, তাহলে তথ্যগুলিকে একত্রিত এবং সুবিন্যস্ত করার পর করার জন্য পড়ে বুঝতে চেষ্টা করতে, অর্থাৎ বিষয়টিকে বুঝে, পাঠ বিশ্লেষণের সময় বিষয়টিকে বুঝতে হবে, ভালো করে বিষয়টিকে বুঝে তারপরে কিন্তু সেই তথ্যগুলো একত্রিত করে সুবিন্যস্ত করার জন্য সেগুলোকে ভালো করে পড়তে হবে। ওকে, এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে দেখো, পাঠ বিশ্লেষণের সময়
তত্ত্বগুলোকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার পরে সেগুলো পড়ে বুঝতে চেষ্টা করতে হবে। ওকে, নেক্সট পরেরটা দেখো। পরেরটা কি বলেছে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ে কোন স্তর পর্যন্ত নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে তা নির্ধারণ করতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন বিষয়টি লক্ষ্য করতে হবে। অর্থাৎ শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, তারা কোন স্তর পর্যন্ত নিজের পড়ার যোগ্যতা অর্জন করেছে সেটাকে নির্ধারণ করতে হবে। সেটাকে নির্ধারণ করতে গেলে শিক্ষক এবং শিক্ষিকাদের কোন বিষয়টি লক্ষ্য করতে হবে। দেখো, এই বলছে সংযোগ স্থাপনের জন্য সর্বনাম সংযোজক মূলক অব্যয়ের ব্যবহার। দেখো, কেবলমাত্র অব্যয়ের ব্যবহার, সর্বনাম এবং অব্যয়ের ব্যবহার তারা ঠিকঠাক করছে কিনা এটা কিন্তু এখানে সঠিকভাবে প্রযোজ্য নয়। যেহেতু সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তাহলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের এখানে সর্বনাম, অব্যয় বা সংযোগীমূলক অব্যয় এসবের কোনো কিন্তু বিষয় এখানে আসবে না। ওকে, নেক্সট পয়েন্টটা দেখো, বর্ণনার সাথে অনুচ্ছেদটির গঠনগত বৈশিষ্ট্যকে মেলানো। অর্থাৎ বর্ণনা, যে বর্ণনা দেওয়া আছে সেই অনুচ্ছেদটির সঙ্গে গঠনগতভাবে মেলানো। যেহেতু সে দ্বিতীয় শ্রেণীর ছাত্র বা ছাত্রী, সেখানে কিন্তু অনুচ্ছেদটির সঙ্গে গঠনগত কি বৈশিষ্ট্য আছে সেগুলো মেলানো কিন্তু এখানে সঠিক বিষয় নয়। তাহলে হচ্ছে অনুচ্ছেদের সারমর্মর উপস্থাপনা। দেখো, অনুচ্ছেদের সারমর্ম কিন্তু এখানে একদম হবে না। যেহেতু দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, সে অনুচ্ছেদের সারমর্মকে সে বুঝতে পারবে না, তার মধ্যে অনুচ্ছেদের মধ্যে সারমর্ম উদ্ধার করতে পারবে। তারপর দেখো, ছাপার অক্ষরগুলিকে চিনবে। অর্থাৎ যে অক্ষরগুলো দেওয়া রয়েছে, দেখো একদম দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ছাপার অক্ষরগুলো চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেগুলো সেখানে আঙুলের সাহায্যে দেখাবে। একদম দেখো, তাহলে শিক্ষক বা শিক্ষিকাদের নিচের কোন বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যে শিক্ষার্থীরা তারা ছাপার অক্ষরগুলো চিনতে পারছে কিনা এবং যেখানে অসুবিধা হচ্ছে সেগুলো আঙুলের সাহায্যে তারা দেখাবে। ওকে, তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল কিন্তু ডিটটা। ওকে, নেক্সট পরেরটা দেখো বন্ধুরা, পরের প্রশ্ন কি বলেছে দেখো, শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। দেখো, অর্থাৎ শিক্ষার্থীর মূল্যবোধ এবং আচরণ তার যে মূল্যায়ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় কি বলেছে দেখো, ঐকিক মূল্যায়ন, পার্বিক মূল্যায়ন, সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার নথি, দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ। দেখো একদম বন্ধুরা, মূল্যবোধ অর্থাৎ মূল্যবোধ ও আচরণ, তাহলে মূল্যবোধ এবং আচরণ তার মানে শিক্ষার্থী তার ব্যক্তিগত যে সকল কার্যাবলী বা কার্যের যে বিবরণ সেগুলো কিন্তু সেগুলিকে মূল্যায়ন করা হবে। অর্থাৎ মূল্যবোধ ও তার আচরণ শিক্ষার্থীর মধ্যে কিভাবে কাজ করছে বা তার আচরণটা কেমন, সেই সকল বিষয়গুলো যখন মূল্যায়ন করা হয় তখন কিন্তু যেটা প্রয়োজন তার দায়িত্বপ্রাপ্ত কাজের বিবরণ। অর্থাৎ শিক্ষার্থী তার ব্যক্তিগতভাবে যে দায়িত্বপ্রাপ্ত কাজ রয়েছে সেই কাজের বিবরণের ক্ষেত্রে কতটা সে আগ্রহী বা সেই কাজের বিবরণটা কেমন রয়েছে সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। ওকে, নেক্সট পরেরটা দেখো, 8 নম্বর বলেছে জানা অজানা, এটা দন্তেন্য হবে বন্ধুরা, জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনা, অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা। তাহলে দেখো, দুটো বিষয় এখানে বলেছে কি, বিষয়ের আলোচনা, অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা, এই দুটি ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন। একদম কি প্রয়োজন দেখো, মৌখিক যোগাযোগ স্থাপন, তারপর বলেছে পঠন, ইন্টারনেট সাহায্য গ্রহণ, একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্লিখন। দেখো, প্রথমে তো ইন্টারনেট সাহায্য গ্রহণটা আমরা কেটে দেবো এখানে। এক্ষেত্রে ইন্টারনেটের সাহায্যে আলোচনা, অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা এটা কিন্তু এখানে আমরা গ্রহণযোগ্যতা দেব না। ওকে, তারপরে দেখো পঠন, পঠনের মাধ্যমে কি আলোচনা, অংশগ্রহণ ও আলোচনার বিষয় আসে না, তাহলে এটা কিন্তু হবে না। আর দুটো পড়ে আছে দেখো, একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্লিখন। দেখো, আলোচনা, অংশগ্রহণ ও ফলপ্রসূ উপস্থাপনা, আলোচনা, অংশগ্রহণ, উপস্থাপনের ক্ষেত্রে কিন্তু লিখনটা কিছুটা হলেও গ্রহণযোগ্যতা পায়, কিন্তু যেহেতু আলোচনায় অংশগ্রহণ বলেছে তাহলে একটা পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে যে পুনর্লিখন এটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। ওকে, এবার দেখো মৌখিক যোগাযোগ স্থাপন। একদম দেখো, যখন আলোচনায় অংশগ্রহণ হচ্ছে তখন কিন্তু
একে অপরের মধ্যে যোগাযোগ স্থাপনটা অবশ্যই করে কিন্তু হবে। ওকে, আর ফলপ্রসূ উপস্থাপনা অর্থাৎ সেই যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে যে বিষয়টা তার উপস্থাপন করে তার হচ্ছে মৌখিক যে একটা বার্তা থাকে, অর্থাৎ মৌখিক যোগাযোগ স্থাপনটা হচ্ছে কি এখানে একদম সঠিক উত্তর। ওকে, তাহলে জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনা, অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা এই দুটো ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন কিন্তু মৌখিক যোগাযোগ স্থাপন। ওকে, নেক্সট পরেরটা দেখো, বলেছে শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে। শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, তার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। একদম দেখো কি বলেছে, শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, অর্থাৎ যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে তখন কি হয়, সরল প্রক্রিয়াটা জটিল হয়ে যায়। ঠিক আছে, তার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। দেখো, দৃষ্টিকার্য অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কোনো বক্তৃতা নয়, সরাসরি বক্তৃতা অথবা দৃষ্টিকার্য নির্দেশ। দেখো, সরাসরি বক্তৃতা অথবা দৃষ্টিকার্য নির্দেশ দিলে কিন্তু এখানে এই জটিল বিষয়টা সরলে আসবে না। ওকে, তারপরে দেখো বলেছে উচ্চ স্তরের দৃষ্টিকার্য নির্দেশ কোনো বক্তৃতা নয়। কোন রকম উচ্চ স্তরের দৃষ্টিকার্য শুধু নির্দেশ দিলে কিন্তু এখানে হবে না। শুধু নির্দেশ দিয়ে দিলাম, সেখান থেকে কি শিক্ষার্থীদের যে জটিল প্রক্রিয়াটা, শিখন প্রক্রিয়া, সেটা কি সরল হবে? কোনোভাবে হবে না। সরাসরি বক্তৃতা অথবা উদ্দেশ্য পরিকল্পিত, সরাসরি বক্তৃতা দিলাম অথবা উদ্দেশ্য পরিকল্পিত, এটাও কিন্তু কোনোভাবে খাটছে না এখানে। দেখো এবারে এরটা বলেছে কি, দেখো দৃষ্টিকার্য এবং বা অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশনা, দৃষ্টিকার্য এবং উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ, দৃষ্টিকার্য এবং উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কোনো বক্তৃতা নয়। একদম দেখো, দৃষ্টিকার্য অর্থাৎ শিক্ষার্থীকে বিষয়টা দৃষ্টির গোচরে আনতে হবে এবং একটা নির্দিষ্ট পরিকল্পিত নির্দেশ দিতে হবে। ঠিক আছে, বক্তৃতা না দিয়ে একটা নির্দিষ্ট নির্দেশ দিলে কিন্তু সেই বিষয়টা সরল থেকে জটিল থেকে কিন্তু সহজে চলে আসবে। ওকে, তাহলে সেই শিক্ষার্থীর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট জ্ঞান তৈরি হবে, তার ফলে কিন্তু শিখন প্রক্রিয়াটা সরল থেকে জটিল থেকে সরলে চলে আসবে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি, দৃষ্টিকার্য এবং উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কোনো বক্তৃতা নয়। ওকে, চলো নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন চলে এসেছি বন্ধুরা। দেখো কি বলেছে, সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে। এর অর্থ, তাহলে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী সংযোগ স্থাপনের ক্ষেত্রে বলেছে, মাথায় রাখতে হবে সংযোগ স্থাপন অর্থাৎ একে অপরের মধ্যে কিন্তু যোগাযোগের যে বিষয়টা বলেছে। অপশানগুলো দেখো, ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন বা সংযোগ সাধন, গ্রাম্য উচ্চারণগুলি অনুকরণ, ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা ও নতুন কিছু জানা, ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করা। দেখো, যখন সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্ব অর্থাৎ যে কথা বলার যে একটা বিষয়, ভাষার যে তাত্ত্বিক যে রূপটা ধ্বনি রূপ, সেই ধ্বনিতত্ত্ব অনুযায়ী কিন্তু একে অপরের মধ্যে পরস্পর যে আচরণ বা সৌহার্দ্যপূর্ণ যে মনোভাব, সেটা কিন্তু তৈরি করা যায় বা সেটা কিন্তু আবার ভেঙেও দেওয়া যায়। যেমন ধরুন, আমি কাউকে কোনো একটা কটু কথা বললাম, তাহলে সে কি হলো, সে হঠাৎ রেগে গেল। আবার এমনভাবে তাকে কথা বললাম একটা সুন্দর করে, সে তাড়াতাড়ি তাকে নিজের কাছে নিয়ন্ত্রণ করে আবার বিষয়টাকে সমস্যার সমাধানের জায়গায় এলো। অর্থাৎ এই ভাষার যে ধ্বনিতত্ত্বের সূত্র, সেটা কিন্তু আমাদের ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করে, ভাষা ব্যবহারের মাধ্যমে কিন্তু অন্যের আচরণ নিয়ন্ত্রণ করে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, বলেছে শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি বাঞ্ছনীয়। তাহলে ভাষাগত দক্ষতা অর্জনে
খেলাধুলার মাধ্যমে বলেছে, শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি বাঞ্ছনীয়। কি দেখো, অত্যধিক সাহিত্য পাঠে উৎসাহিত করা। দেখো, খেলাধুলার মাধ্যমে যে দক্ষতা অর্জন সেটাকে সেখানে অত্যধিক সাহিত্য পাঠ করাটা এটা কিন্তু কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। ওকে, বলেছে প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় কম দামি উপকরণের ব্যবহার। দেখো, প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় যদি কম দামি উপকরণের ব্যবহার করি সেটা তাহলে কিন্তু খেলাধুলার মাধ্যমে ভাষা সঠিকভাবে দক্ষতা কিন্তু অর্জন করতে পারবে না। তাহলে এখানেও এই বিষয়টা কিন্তু সঠিকভাবে বাঞ্ছনীয় নয়। ওকে, তারপরে দেখো নেক্সট, মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন। একদম, দেখো শিক্ষার্থীদের মধ্যে যে খেলাধুলার মধ্যে দিয়ে যে মূল্যায়নটা হচ্ছে তাদের, এবং তারা সেই খেলাধুলার মাধ্যমে যে পারস্পরিক আদান প্রদানের মধ্যে, ভাষা আদান প্রদানের মধ্যে দিয়ে যে জ্ঞান অর্জন করছে, সেই জ্ঞানের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে শিখনটা সেটা কিন্তু খুবই সাফল্যমণ্ডিত হবে। ওকে, তাহলে কিন্তু খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা, সেটা হচ্ছে বাঞ্ছনীয় বিষয়। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন। পরেরটা দেখো কি বলেছে, অতিরিক্ত পাঠ্যপুস্তক ব্যবহারের ক্ষমতা। একদম নয়, এটা এখানে খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে তো এখানে পাঠ্যপুস্তকের বিষয়টা আসবেই না। ওকে, তো চলো নেক্সট পরের প্রশ্ন দেখো কি বলেছে, ভাষাগত বিভিন্নতা রয়েছে এমন বা এরূপ একটি শ্রেণীকক্ষে সুসংগতিপূর্ণ শিখন পরিবেশ সৃষ্টির জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণীয়। তাহলে বলেছে ভাষাগত বিভিন্নতা, অর্থাৎ এরূপ একটি শ্রেণীকক্ষ, ভাষাগত বিভিন্নতা অর্থাৎ কি একটি শ্রেণীতে বিভিন্ন রকমের ভাষার শিক্ষার্থী রয়েছে, ঠিক আছে, অর্থাৎ সেই একটি শ্রেণী যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে বিভিন্ন রকম ভাষাভাষী শিক্ষার্থী। এবার বলছে দেখো, সুসংগতিপূর্ণ শিখন পরিবেশ সৃষ্টির জন্য, অর্থাৎ একটা সুসংগতিপূর্ণ শিখন পরিবেশ তৈরি করবে সেই জন্য কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণীয়। দেখো কি বলেছে, অনবরত মাতৃভাষা ব্যবহার করে। দেখো, যেখানে বহু ভাষাভাষীর শিক্ষার্থী বা ভাষাগত বিভিন্নতা হচ্ছে এমন শিক্ষার্থী রয়েছে সেখানে কিন্তু মাতৃভাষা ব্যবহারটা সঠিকভাবে নয় বা এই পদ্ধতিটা কোনো রকম ভাবে গ্রহণীয় নয়। লক্ষ্য ভাষার সুশৃঙ্খল প্রয়োগ, অর্থাৎ লক্ষ লক্ষ ভাষা, বিভিন্ন ভাষার সুশৃঙ্খল প্রয়োগ, লক্ষ্য ভাষার অর্থাৎ যে ভাষার লক্ষ্য রয়েছে সেই ভাষার সুশৃঙ্খল প্রয়োগ করলে এটা এখানে গ্রহণযোগ্য নয়। তারপর দেখো, শিখন প্রণালী ও যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান ও কার্যাবলীর প্রয়োগ। দেখো এই বিষয়টা ভালো করে দেখো, শিখন প্রণালী অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে যে শিখন যে ব্যবস্থা রয়েছে, শিখন প্রণালী, সেই প্রণালীটা এবং যোগাযোগের উন্নতির জন্য যে সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান, যখন কিন্তু একে অপরের মধ্যে যে সুসংগঠিত আদান প্রদান হবে যোগাযোগের মাধ্যমে, তারা যেভাবেই হোক বিভিন্ন ভাষাভাষীর শিশু কিন্তু তারা বিভিন্নভাবে তাদের মধ্যে একটা যোগাযোগের আদান প্রদান তৈরি করছে, তার ফলে তাদের মধ্যে যে একটা সুসম্পর্ক গড়ে উঠছে এবং তাদের যে শিক্ষণ প্রণালীটা সেখানে তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে সর্বাপেক্ষা গ্রহণীয় হয়ে উঠবে। ওকে, এখানে সঠিক উত্তরটা কি হচ্ছে দেখো, শিক্ষণ প্রণালী যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান ও কার্যাবলীর প্রয়োগ। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন, লেক্সিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে দেখো বলেছে শব্দগত জ্ঞান উন্নয়ন বোঝায়। শব্দগত জ্ঞান উন্নয়ন অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে বা শিশুর মধ্যে তার ব্যক্তিগত বা সামাজিক যে সকল শব্দ রয়েছে সেই সকল শব্দ বিষয়ে সে যতগুলো জ্ঞান অর্জন করছে সেইগুলো হচ্ছে শব্দগত জ্ঞান উন্নয়ন। তার মানে তার পারিপার্শ্বিক পরিবেশ, তার ব্যক্তিগত পরিবেশ, তার সামাজিক পরিবেশ, যা কিছু সে সমস্ত যে শব্দগত জ্ঞান অর্জন করছে সেই শব্দগত জ্ঞানের সমষ্টি হচ্ছে কি শব্দগত উন্নয়ন। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, অপশানগুলো কি দেওয়া রয়েছে দেখো, অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, ব্যাকরণগত উন্নয়ন পর্যায়, বাক্য গঠন বা পদ বিন্যাসগত জ্ঞান অর্জন, সামাজিক ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান।
তাহলে দেখো, যখন শব্দগত জ্ঞান উন্নয়ন, তখন দেখো কিন্তু বললাম যে শব্দগত জ্ঞান উন্নয়ন বলতে ভাষার ক্ষেত্রে তার সামাজিক ও ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক যে সকল তার শব্দ ভাণ্ডার, সেই শব্দ সম্পর্কে সেই শব্দ ভাণ্ডার থেকে যে সকল শব্দ সে অর্জন করছে সেগুলির একটা সমষ্টি। তাহলে এখানে সঠিকটা কি হয়ে যাবে দেখো, ডিটটা সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। ওকে, নেক্সট পরেরটা দেখো 14 নম্বর প্রশ্ন। বন্ধুরা, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখো, আর অবশ্যই একটা করে শেয়ার করে দাও তো প্রত্যেকে, আর লাইক সঙ্গে সঙ্গে করতে থাকো। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ওকে, তো চলো বন্ধুরা, দেখো কি বলেছে, কথা বলা কে একটি স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসেবে ধরা হয়। দেখো, কথা বলাকে একটা স্বতঃপ্রাপ্ত দক্ষতা, কারণ কি, কথা বলা অর্থাৎ সে নিজের থেকে ঠিকঠাকভাবে যদি সে বোঝে, তাহলে সে কিন্তু নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ নিয়ে সে কথা বলতে পারবে। এর কারণটা কি? এর কারণ দেখো কি বলেছে, কেবলমাত্র মাতৃভাষা নির্ভুলভাবে শেখা সম্ভব। সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলতে শেখে। সাধারণত শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে। শিক্ষক সহায়ক উপকরণ ব্যতীত শ্রেণীকক্ষে ভাষা শেখানো সম্ভব নয়। দেখো, শিক্ষক সহায়ক উপকরণ ছাড়া কিন্তু ভাষা শেখানো যেতে পারে। ওকে, এটা কিন্তু এখানে সঠিক নয়। দেখো, সাধারণ শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে। নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে এরকম কোনো কিন্তু বিষয় নয়। ওকে, আরেকটা দেখো, কথা বলাকে একটি স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসেবে ধরা হয়, তার কারণ কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ সুস্থ মানুষ তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কথা বলতে শেখে। অর্থাৎ সে যদি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হয়, তাহলে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে শিখবে। ওকে, কারণ তাদের মধ্যে কোনো রকম পেশনা তৈরি করা হোক বা না হোক, কিন্তু সাধারণ সুস্থ মানুষ সে স্বতঃস্ফূর্তভাবেই কথা বলতে শিখবে। ঠিক আছে, ওকে, নেক্সট পরেরটা দেখো। বলেছে, কি ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে। দেখো, কি ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে। ইয়ে সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক নির্ভর। দেখো, পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন দিলে শিশুদের কিন্তু চিন্তা শক্তির খুব বেশি প্রসার হয় না। ওকে, পরটা দেখো, বিটটা বলেছে ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন। ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন, তারপরে বলেছে দেখো বদ্ধ প্রশ্ন। দেখো, বদ্ধ প্রশ্ন কিন্তু শিশুর চিন্তা শক্তির প্রসারে কিন্তু কোনো রকম ভাবে ভূমিকা গ্রহণ করে না। ক্লোজ এন্ডেড প্রশ্ন, যে প্রশ্নের কোনো রকম কোনো ওপেন মাইন্ডেড নেই, অর্থাৎ শিশু যে সেই বিষয়টা নিয়ে চিন্তা করবে সেটা কিন্তু এখানে কোনো রকম ভাবে গড়ে ওঠে না। তাহলে বদ্ধ প্রশ্ন বা ক্লোজ এন্ডেড প্রশ্ন কিন্তু এখানে সঠিক উত্তর হবে না। ওকে, তারপরে দেখো ডিটটা বাস্তব তথ্যভিত্তিক প্রশ্ন। বাস্তব তথ্যভিত্তিক প্রশ্ন বা ফ্যাকচুয়াল কোশ্চেন। দেখো, একদম বাস্তব এবং তথ্যভিত্তিক যে সকল প্রশ্ন, অর্থাৎ বাস্তবের যে সকল প্রশ্নগুলো শিশুর মধ্যে কিন্তু একটা আলোড়ন তৈরি করে। ঠিক আছে, সেই বাস্তবিক তথ্যভিত্তিক প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শিশুর চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে। অর্থাৎ বাস্তবের সঙ্গে রিলেটিভ যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি করা যায়, তাহলে শিশুর মধ্যে কিন্তু চিন্তা শক্তি, শিশু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবে। ঠিক আছে, ধরো বলা যায় যদি একটা যে পায়রা আকাশে ওড়ে, হ্যাঁ, তখন শিশুর মধ্যে কিন্তু কি হয়, যে পায়রা আকাশে ওড়ে তাহলে কতটা উঁচুতে উঠতে পারে। ঠিক আছে, কেন ওড়ে, কিভাবে ওড়ে, এই যে বিষয়গুলো তার মধ্যে একটা কিন্তু চিন্তা শক্তির একটা প্রসার তৈরি হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, বাস্তব তথ্যভিত্তিক প্রশ্ন হিসেবে কিন্তু এখানে শিশুদের চিন্তা শক্তির প্রসার ঘটাতে কিন্তু সহায়তা করে। ওকে, তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন 15টি সিটেট 2014 যে বিগত বছরের যে কোশ্চেনগুলো ছিল। ঠিক আছে, পেপার 1 থেকে সেখান থেকে কিন্তু আমরা করালাম। তো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাও কেমন লেগেছে আজকের হচ্ছে কি প্র্যাকটিস সেটটি। ওকে, আর অবশ্যই করে তোমরা শেয়ার করে দাও ভিডিওটি প্রত্যেকের কাছে, তোমাদের আর লাইকও করে দাও। তোমাদের কিন্তু একটা করে লাইক আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আরো ভিডিও আরো নতুন
গুরুত্বপূর্ণ ভিডিও আনতে কিন্তু আমাদেরকে ইন্সপিরিয়েশন জাগাবে। তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো কোথাও কোনো সমস্যা আছে কিনা, আর সঙ্গে সঙ্গে শেয়ারও করে দাও বন্ধুদের কাছে। ওকে, তো চলো বন্ধুরা, ভালো থেকে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করতে থাকো। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ওকে, ধন্যবাদ প্রত্যেককে।